একজন প্রধানমন্ত্রী দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ক্ষমতায়, তারপর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দেশ ছেড়ে পালাতে হলো। প্রশ্ন হলো, তিনি কি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন? এই বিষয়ে ইতিহাস কি বলে? যখন কোনো সরকার বা শাসক গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারায়, তারপর আসলে কি হয়? তারা কি আবারও আগের অবস্থানে ফিরতে পারে? আজ আমরা ফিরে দেখব ইতিহাসের কয়েকটি বড় মুহূর্ত, আর তার ভেতরেই খুঁজে দেখব শেখ হাসিনার ফিরে আসার প্রশ্নে কোনো ইঙ্গিত আছে কিনা। ১৩ এপ্রিল ১৯১৯, হাজারো মানুষ জড়ো হয়েছেন অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে। কেউ বৈশাখী উৎসব করতে, অনেকে রাওলাট আইন ও অমৃতসরের জনপ্রিয় দুই নেতা ডক্টর সত্যপাল ও সাইফুদ্দিন কিচলুর গ্রেপ্তারের প্রতিবাদে। ঠিক তখনই ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ারের নেতৃত্বে সেখানে পৌঁছায় ব্রিটিশ সেনাবাহিনী। জনতাকে সরে যাওয়ার কোনো সুযোগ না দিয়ে শুরু হয় সরাসরি গুলি। প্রায় ১০ মিনিট ধরে চলে একটানা ফায়ার। সরকারি হিসেবে এতে প্রায় ৩৭৯ জন নিহত হন। এই একটি ঘটনা পুরো ভারতীয় রাজনীতির গতিপথ বদলে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর ফিরিয়ে দেন তার নাইট উপাধি, মহাত্মা গান্ধী শুরু করেন অসহযোগ আন্দোলন। ঠিক তার ৫০ বছর পর একই উপমহাদেশে আবারও মানুষ রাস্তায় নামে, আবারও গুলি চলে, কিন্তু ফলাফল হয় আরও বড়। সাল ১৯৬৯, স্থান পূর্ব পাকিস্তান। গণতন্ত্র, রাজনৈতিক অধিকার এবং বৈষম্য অবসানের দাবিতে ছাত্র, শ্রমিক এবং বিরোধী রাজনৈতিক দলগুলো একসঙ্গে রাজপথে নামে। এই আন্দোলনে কয়েক ডজন মানুষ নিহত হন। ২০ জানুয়ারি ঢাকার রাজপথে নিহত হন ছাত্রনেতা আসাদুজ্জামান। সেই ছবি ছড়িয়ে পড়ে সারা পূর্ব পাকিস্তানে। শুরু হয় গণ অভ্যুত্থান। কয়েক সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দেন। দায়িত্ব নেন সেনাপ্রধান ইয়াহিয়া খান। কিন্তু সংকট শেষ হয়নি। মাত্র ২ বছর পরের একটি রাত বদলে দেয় বাংলাদেশের ইতিহাস। ২৫ মার্চ ১৯৭১, রাতের আধারে শুরু হয় অপারেশন সার্চলাইট। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর, পুলিশ লাইন এবং বিভিন্ন আবাসিক এলাকায় সামরিক অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। এই সময়ে কত মানুষ নিহত হয়েছিলেন তা নিয়ে আজও মতভেদ রয়েছে। ঘটনার পরই শুরু হয় স্বাধীনতার চূড়ান্ত সংগ্রাম। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ১৬ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে। ফলাফল, বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম। প্রায় ২ দশক পর আবারও উত্তপ্ত রাজপথ। এবারের সংকট এরশাদের শাসন ব্যবস্থায়। গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। ৮০ দশকের শেষ দিকে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে অসন্তোষ আরও বাড়তে থাকে। এরপর ১০ অক্টোবর ১৯৯০, এরশাদ বিরোধী আন্দোলনে সর্বাত্মক কর্মসূচির প্রথম দিন। ঢাকার দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদল কর্মী নাজির উদ্দিন জেহাদ। পুরো আন্দোলনে প্রাণহানি ঘটে প্রায় ১০০ জনের। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর প্রবল গণ আন্দোলনের মুখে রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ পদত্যাগ করেন। বাংলাদেশে শুরু হয় আরেকটি নতুন অধ্যায়। এবার একটু দেশের বাইরে চোখ রাখি। সাল ২০০৫, স্থান নেপাল। রাজা জ্ঞানেন্দ্র রাষ্ট্রের সকল নির্বাহী ক্ষমতা নিজের হাতে তুলে নেন। রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন শুরু করে। ১ বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষ শেষ পর্যন্ত রূপ নেয় ২০০৬ সালের গণ অভ্যুত্থানে। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন অন্তত ১৮ জন, আহত হন হাজারো মানুষ। শেষ পর্যন্ত ১৯ দিনের গণ আন্দোলনের মুখে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা ছাড়তে বাধ্য হন। পতন হয় ২ শতাধিক বছরের রাজতন্ত্র। ২০২২ সালে আরও একটি ঘটনা ঘটে শ্রীলঙ্কায়। ভয়াবহ অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয় আরগালায়া আন্দোলন। এই আন্দোলনে অন্তত ৯ জন নিহত হন এবং কয়েকশো মানুষ আহত হন। এক পর্যায়ে ২০২২ সালের জুলাইয়ে বিক্ষোভকারীরা ঢুকে পড়েন প্রেসিডেন্টের সরকারি বাসভবনে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসা দেশ ছেড়ে পালিয়ে যান। এবার আবারও ফিরে আসি বাংলাদেশে। ফিরে আসি ২০২৪ সালের জুলাইয়ে। আন্দোলনের শুরুটা হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে। প্রথম দিকে এটি ছিল মূলত শিক্ষার্থীদের আন্দোলন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করে। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার সমর্থকদের সংঘর্ষ শুরু হয়।
আর এই সংঘর্ষের সবচেয়ে বড় মোড় আসে 16 জুলাই। রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা তার সেই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ আরও তীব্র হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়, ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়। আর এই সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়। ঢাকার উত্তরায় আন্দোলনে পানি বিলাতে গিয়ে নিহত হন মুগ্ধ। তার শেষ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঢাকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় হেলিকপ্টার থেকেও গুলি চালানোর অভিযোগ ওঠে। কিছু ঘটনায় সাধারণ মানুষ ও শিশু মৃত্যু নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শুরু হয় প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি। 5 আগস্ট ঢাকামুখী গণমিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুত বদলে যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করে। এর আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের অবসান ঘটে। এবার সবগুলো ঘটনাকে একসঙ্গে দেখি। জনগণের ব্যাপক প্রতিরোধের মুখে ক্ষমতা হারানো শাসকরা কি আবারও আগের অবস্থানে ফিরতে পেরেছেন? দেখুন, জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোনো সরকার পতনের আন্দোলন ছিল না, কিন্তু এই ঘটনা ব্রিটিশ শাসনের নৈতিক ভিত্তিতে বড় ধাক্কা দিয়েছিল। 1969 সালের গণ অভ্যুত্থানে প্রেসিডেন্ট আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং আর কখনোই রাষ্ট্র ক্ষমতায় ফিরতে পারেননি। 1971 সালে পাকিস্তানি শাসনের অবসান ঘটে। তৎকালীন পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান ক্ষমতা হারান। তিনি রাজনৈতিকভাবে আর ফিরে আসতে পারেননি। 1990 সালের গণ অভ্যুত্থানে হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তিনি রাষ্ট্র ক্ষমতায় ফিরতে না পারলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন। অন্যদিকে নেপালে রাজা জ্ঞানেন্দ্র এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্টও রাষ্ট্র ক্ষমতায় আর ফিরতে পারেননি। সব মিলিয়ে ইতিহাস একটি বিষয় বারবার দেখিয়েছে, যখন কোনো শাসক জনগণের ব্যাপক প্রতিরোধের মুখে ক্ষমতা হারান, তখন আগের অবস্থানে ফিরে আসা অত্যন্ত কঠিন হয়ে যায়। কারণ একটি গণ আন্দোলন শুধু একজন শাসকের পতন ঘটায় না, একটি দেশের রাজনৈতিক বাস্তবতাও বদলে দেয়। তাহলে শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন? ইতিহাস এই প্রশ্নের নিশ্চিত কোনো উত্তর দেয় না। তবে আপনার কি মনে হয়, তিনি কি আর ফিরতে পারবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।